আজকের ক্লাসে সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো বা তোমরা সবসময় দেখো যে তোমাদের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু তোমরা দেখতে পাও। কোনো কোনো উদ্ভিদের মূল, কাণ্ড, ধরো মানে মানে তারপরে হচ্ছে পাতা, ফুল, ফল, এই যে পাঁচটা অংশ থাকে। অনেক উদ্ভিদেরই কিন্তু এই পাঁচটা অংশ থাকে না। অর্থাৎ অনেক উদ্ভিদে হচ্ছে মূল থাকে, কাণ্ড থাকে, যেমন ফুল হয় কিন্তু ফল হয় না, অথবা মানে ফুল ফল কোনো কিছুই হয় না, এরকম। অর্থাৎ সপুষ্পক এবং অপুষ্পক বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু তোমরা দেখতে পাও। আবার অনেক উদ্ভিদ আছে যেগুলোর হচ্ছে বীজপত্র একটা, অর্থাৎ যেগুলো হচ্ছে এক বীজপত্রের উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদ আছে হচ্ছে দ্বিবীজপত্রী, অর্থাৎ যাদের বীজপত্র হচ্ছে দুইটা। আবার কিছু উদ্ভিদ আছে হচ্ছে আবৃত বীজি এবং কিছু আছে হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদ। অর্থাৎ বিভিন্ন টাইপের উদ্ভিদ কিন্তু তোমরা তোমাদের চারপাশে কিন্তু দেখতে পাও। এখন আজকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ। আর তোমরা নিশ্চয়ই জানো সপুষ্পক উদ্ভিদ মানেই হচ্ছে যে সকল উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবই থাকে। সেই রকম একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের কয়টা অংশ থাকে এবং অংশগুলোর বর্ণনাগুলো আমরা একটু দেখো। দেখো যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ, দেখো আদর্শ একটা হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ। একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ আমরা তাকেই বলবো, অর্থাৎ যে উদ্ভিদটা পাঁচটি অংশই থাকে, অর্থাৎ মূল থাকবে, কাণ্ড থাকবে, পাতা থাকবে, ফুল এবং ফল। এই পাঁচটা অংশ যাদের থাকে তাদেরকে আমরা আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলতে পারি। তাহলে দেখো যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ, তাহলে এটার কয়টা অংশ আছে? এক হচ্ছে তার অবশ্যই মূল থাকবে, এক হচ্ছে মূল। তারপরে দুই হচ্ছে কাণ্ড, তিন নাম্বার হচ্ছে পাতা, 4 নাম্বার হচ্ছে ফুল এবং 5 নাম্বার হচ্ছে ফল। এই পাঁচটা অংশ যাদের আছে তাদেরকে বলা হবে হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ। দেখো এই আদর্শ সপুষ্পক উদ্ভিদের এই যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশের ভিতর দেখো সাধারণত এই চারটা অংশ, অর্থাৎ এই যে চারটা অংশ, এই চারটা অংশ হতেছিল এই যে চারটা, অর্থাৎ এই চারটা অংশ হতেছিল কাণ্ড, পাতা, ফুল এবং ফল। সাধারণত ধরা হয় যে মূল মাটির নিচে থাকে এবং এটা কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রেই হচ্ছে এটা প্রযোজ্য, অর্থাৎ মূল হচ্ছে মাটির নিচে থাকে। কিন্তু অনেক উদ্ভিদের কিন্তু মাটির নিচে মূল ছাড়াও কাণ্ড থাকতে পারে। তবে সাধারণত ধরা হয় হচ্ছে মূল সাধারণত মাটির নিচে থাকে আর মাটির উপরে থাকে হচ্ছে কাণ্ড, পাতা, ফুল এবং ফল। এই চারটা অংশ হতেছিল মানে মাটির উপরে থাকে। এই যে মাটির উপরে যে অংশগুলো থাকে তাদেরকে একত্রে বিটপ বলা হয়। অনেক সময় তোমাদের আসবে যে এদের একত্রে বলা হয় হচ্ছে বিটপ, এদেরকে একত্রে বিটপ বলে। এই যে কাণ্ড, পাতা, ফুল এবং ফল এই চারটা অংশকে
এই চারটা অংশকে একত্রে বলা হয় হচ্ছে বিটপ। অনেক সময় তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে যে বিটপ কি বা বিটপ কাকে বলে। তাহলে বলতে হবে যে মাটির উপরে যে চারটা অংশ, মাটির উপরে যে কাণ্ড, পাতা, ফুল এবং ফল, এই চারটা অংশকে একত্রে বিটপ বলা হয়। এই চারটা অংশকে একত্রে বিটপ বলা হয়। দেখো তোমাদের বইতেও লেখা আছে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কি থাকে? কাণ্ড থাকে, পাতা থাকে, ফুল এবং ফল থাকে। তারপরে কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। যেমন কাণ্ডে হচ্ছে পর্ব, পর্বমধ্য এবং শীর্ষ মুকুল থাকে। আর বৃতি, তারপর হচ্ছে এই যে ফুল, শীর্ষ মুকুল থাকে। আর এই ফুলগুলা হচ্ছে পাতার কক্ষে উৎপন্ন হয়। পাতার যে কক্ষ আমরা যখন বিস্তারিতভাবে পড়ব, যেমন পাতা পর্ব, কাণ্ড পর্ব, তখন কিন্তু আমরা দেখব যে কাণ্ডের হচ্ছে পর্ব, পর্বমধ্য এবং হচ্ছে শীর্ষ মুকুল এইগুলো থাকে। আর হচ্ছে ফুলগুলো হচ্ছে কাণ্ডের কক্ষে উৎপন্ন হয়। আর ফুলে থাকে কি? ফুলের হচ্ছে কয়েকটা অংশ থাকে। বৃতি, যেমন ফুলে কি কি থাকে? বৃতি থাকে, দল থাকে, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এই কথাগুলোর সাথে পাশের পরিচিত। যেমন তোমরা যদি একটা মরিচ গাছ অথবা একটা ধান গাছ, মানে একটা গাছ নিয়ে তোমরা যদি দেখো যে ছোট একটা, ধরো তোমরা একটা আম গাছের একটা চারা যদি মাটি থেকে তুলে যদি দেখো, তাহলে দেখবে যে এদের হচ্ছে নিচে থাকে, হচ্ছে মাটির নিচে থাকে মূল, তার উপরে অর্থাৎ মূলের যে প্রধান অংশ, মানে যেটা মাটির সাথে মানে সংযুক্ত থাকে, তার উপরে থাকে হচ্ছে কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা, তারপরে হচ্ছে পাতা এবং ফুল ফল সবই কিন্তু উৎপন্ন হয়। তাহলে দেখো তাহলে কাণ্ড, তাহলে আমরা এখন দেখবো যে এই যে বিটপের যে অংশগুলো থাকে, যেমন কাণ্ড থাকে, পাতা থাকে, ফুল থাকে এবং ফল থাকে। তাহলে কাণ্ড সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত একটা ধারণা নেব, তারপরে আমরা হচ্ছে কাণ্ডটা বিস্তারিতভাবে পড়ব। তাহলে দেখো, কাণ্ড হচ্ছে প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড, যেটা হচ্ছে প্রধান মূলের সাথে একদম লাগানো থাকে মাটির উপরের অংশটা হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে কি কি থাকে? পর্ব থাকে ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়, আর কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভারটা বহন করে। তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যখন তোমাকে কাণ্ড সম্পর্কে লিখতে বলবে, তখন কিন্তু এই কথাগুলো তোমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে পাতা। যেমন শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অংশটি হচ্ছে পাতা। শাখা প্রশাখার হচ্ছে এই যে কাণ্ড থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে, এই শাখা প্রশাখার গায়ে সৃষ্ট যে চ্যাপ্টা সবুজ অংশটা থাকে, সেই অংশটাই হচ্ছে পাতা। আর পাতায় খাদ্য তৈরি হয়। এটা আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেখানে কিন্তু এই পাতাটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এই পাতাতেই কিন্তু মূলত খাদ্য প্রস্তুত হয়। তারপরে হচ্ছে ফুল হচ্ছে যেমন হচ্ছে তাহলে কাণ্ড, তারপরে পাতা, তারপরে হচ্ছে ফুল। তারপরে ফুল হচ্ছে যে পত্র কক্ষে হচ্ছে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকেই কিন্তু ফল হয়। এটা তো তোমরা সবাই জানো যে ফুল থেকেই কিন্তু ফল উৎপন্ন হয়। তারপরে হচ্ছে ফল। দেখো তাহলে ফলটা কি? ফুল বুড়ো হয়ে এই যে ঝরে যায়। ফুল একসময় ফুলের যখন অনেক বয়স হয়, অর্থাৎ বুড়ো হয়, অর্থাৎ তখন কিন্তু ফুলটা কিন্তু কি ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয়। সেটাই কিন্তু, অর্থাৎ ফুলটা ঝরে যাওয়ার পরে ফুলের যে ঝরে যাওয়ার পর যে অংশটা থাকে সেখান থেকে কিন্তু ফল উৎপন্ন হয়। গর্ভাশয়ী হচ্ছে বড় হয়ে ফলে পরিণত হয়। আমরা অনেক সময় দেখবো যে গর্ভাশয়টা হচ্ছে ফলে পরিণত হয়, যে গর্ভাশয়। আর হচ্ছে এই ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়, আর গর্ভাশয়টা হচ্ছে ফলে পরিণত হয়।
এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের কয়টি অংশ থাকে, অংশগুলোর বর্ণনা করো, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু কাণ্ড, পাতা, ফুল এবং ফল সম্পর্কে আমরা বলেছি। বিটপ কাকে বলে তাও আমরা কিন্তু বলেছি। আর এখন আমরা দেখবো হচ্ছে, যেমন এটা হচ্ছে মূল। আমরা যদি মূলটাকে যদি বিস্তারিতভাবে দেখি, তাহলে মূল সম্পর্কে আমরা কি বলতে পারি। এটা কিন্তু দেখো যে উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশটাই হচ্ছে মূল। পর্বমধ্য এগুলো কাণ্ডে থাকে, এবং অগ্রমুকুলবিহীন যে অংশটা থাকে সেই অংশটাই হচ্ছে, অগ্রমুকুলবিহীন যে অংশ সেই অংশটাই হচ্ছে মূল। সাধারণত আমরা মনে করি যে উদ্ভিদের অর্থাৎ মাটির নিচের অংশটাই কিন্তু মূল। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে এই বক্তব্যটা সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির হচ্ছে নিচে জন্মে। অনেক সময় কাণ্ড কিন্তু মাটির নিচে থাকে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদির হচ্ছে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচেও জন্মে। যেমন হচ্ছে আদা, তারপরে হচ্ছে আমরা যখন দেখব যে আদা হচ্ছে, তারপরে হচ্ছে এই হলুদ, এগুলো হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড। তাহলে এগুলো হচ্ছে আমরা যখন উপরের শ্রেণীতে পড়ব তখন আমরা দেখব যে আদা বা হচ্ছে হলুদ বা পেঁয়াজ এগুলো কিন্তু একটু রূপান্তরিত, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। অনেক ক্ষেত্রে এই জন্য যে সব ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে সত্য হচ্ছে মূল সাধারণত মাটির নিচেই থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তারপরে দেখো সাধারণত মূল কোথা থেকে উৎপন্ন হয়। মূল হচ্ছে ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন হয়। তাহলে মূলের এটা হচ্ছে যে সাধারণত মূল ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়। তাহলে মূলে পাতা, তাহলে মূলে কি থাকে না, মূলে পাতা, ফুল বা ফল হয় না। এটা তো সাধারণত ফুল বা ফল থাকে হচ্ছে উপরে। সাধারণত মূল হয় নিম্নগামী, অর্থাৎ নিচের দিকে যায়, মাটির নিচের দিকেই যায়। ভ্রূণ মূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে, অর্থাৎ এই যে ভ্রূণ মূলটি বৃদ্ধি পেয়ে হচ্ছে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল, তারপর হচ্ছে শাখা মূল থেকে প্রশাখা মূল ইত্যাদি উৎপন্ন হয়। আমরা যদি একটা মূলের যদি আমরা চিত্র দেখি তাহলে দেখা যাবে যে প্রথম একটা প্রধান মূল থেকে, প্রধান মূলটার থেকে বিভিন্ন রকমের শাখা মূল বা প্রশাখা মূলগুলো কিন্তু উৎপন্ন হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখবে, অর্থাৎ মূল, তাহলে তোমাকে যদি বলা হয় যে মূল কোথা থেকে উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে ভ্রূণ মূল থেকে হচ্ছে মূল উৎপন্ন হয়। দেখো আমরা এখন দেখব যে একটি আদর্শ মূলের কয়টা অংশ থাকে। তাহলে একটি আদর্শ মূলের কয়টি অংশ থাকে। একটি আদর্শ মূল, দেখো একটা হচ্ছে মূল, যদি একটা আদর্শ মূল হয় তাহলে একটি হচ্ছে আদর্শ মূল। তাহলে একটা আদর্শ মূলের, দেখো একটা আদর্শ মূলের কয়টা অংশ থাকে। তাহলে একটি আদর্শ মূলের সাধারণত এই 4টা অংশ থাকে। একটা আদর্শ মূলের হচ্ছে সাধারণত আমরা যদি দেখি, যেমন এইটা যদি ধরো এইটা যদি উপরের অংশটা যদি কি হয় আর নিচের অংশটা যদি মাটি হয়, দেখো এটা যদি মাটি হয় তাহলে মূলটা সাধারণত এই যে এইখান থেকে ধরো যে এইখান থেকে একটা ধরো যে এইরকম একটা এইরকম ভাবে ধরো যে একটা চলে আসে, হ্যাঁ, এইরকম ভাবে ক্রমান্বয়ে এরকম চিকন হয়, অর্থাৎ উপরের অংশটা থাকে হচ্ছে ক্রমান্বয়ে চিকন, এবং এখানে একটা হচ্ছে কি থাকে, একটা টুপির মতন অংশ থাকে একবারে শেষে হচ্ছে এরকম একটা টুপির মতন একটা অংশ থাকে। এবং এই যে মূলটা এটা হচ্ছে একদম মাটি, এর উপরের অংশটাই হচ্ছে কাণ্ড। তাহলে এইটা হচ্ছে একটা মূলের হচ্ছে, এটা হলো প্রধান মূল। এই প্রধান মূল থেকে বিভিন্ন রকমের এইখানে হচ্ছে এইরকম বিভিন্ন রকমের হচ্ছে শাখা মূল, এইরকম বিভিন্ন অংশ, অর্থাৎ এগুলো হচ্ছে মূল রোগ, এগুলো মূল রোগ। তারপরে এটা হচ্ছে মূলত্র বা মূলটুপি। যেমন এই যে এই অংশটা, যেমন হচ্ছে তোমার যে প্রথম যে এই যে এইখানের যে অংশটা,
যেটা হচ্ছে একদম কাণ্ডের সাথে লাগানো থাকে এবং মাটির উপরে, এই অংশটাকে বলা হয় হচ্ছে, এই অংশটা হচ্ছে স্থায়ী অঞ্চল। মূলের এই অংশটাকে বলা হয় স্থায়ী অঞ্চল। এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। তারপরে দেখো এই যে শাখা প্রশাখা গুলো বের হয়েছে, এই শাখা প্রশাখা এইগুলোকে বলা হয় হচ্ছে, এগুলো হচ্ছে মূলরোম। এই যে এইখান থেকে দেখো এই পর্যন্ত এগুলো কিন্তু এই যে অংশটা এই পুরাটাই হচ্ছে মূলরোম। এই অংশটাকে বলা হয় মূলরোম অঞ্চল। এগুলো হচ্ছে মূলরোম, এগুলো হচ্ছে মূলরোম অঞ্চল। অর্থাৎ যে অঞ্চলটায় হচ্ছে মূলরোম, মূলরোম হচ্ছে মূলরোম, এটা হচ্ছে মূলরোম অঞ্চল। এই অংশটা যে অংশে হতেছিল মূলরোম গুলা থাকে। অর্থাৎ আমরা দেখব যে উদ্ভিদ এই মূলরোমের সাহায্যে মূলত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে পানি সংগ্রহ করে, অর্থাৎ তরল পদার্থ যেগুলো আছে, অর্থাৎ পানি হচ্ছে একটা তরল পদার্থ, পানি শোষণ করে, যে এই মূলরোমের সাহায্যে হচ্ছে পানি শোষণ করে। আর এই যে পরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। এই অংশটা হচ্ছে বর্ধিষ্ণু, এই অঞ্চলটা হচ্ছে বর্ধিষ্ণু, এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। আর যে এই যে টুপির মতন যে অংশটা, এটাকে বলা হয় মূলত্র বা মূল টুপি বলা হয়। দেখো এটা হচ্ছে মূলত্র, এটাকে বলা হয় হচ্ছে মূলত্র বা হচ্ছে মূল টুপি। এটা হচ্ছে মূল টুপি। তাহলে দেখো যে একটা আদর্শ মূলের, তাহলে আদর্শ মূলের কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে যে একটা আদর্শ মূলের হচ্ছে 4টা অংশ থাকে। অর্থাৎ এই 4টা ভাগে ভাগ করা যায়। এর যে শেষ ভাগটা, যে ভাগ একেবারে শেষে হচ্ছে টুপির নেই যে অংশটা থাকে, সেই অংশটাকে বলা হয় মূলত্র বা মূল টুপি। অর্থাৎ এই যে মূলত্র বা মূল টুপি, এটা হচ্ছে আঘাত থেকে মূলকে রক্ষা করা এর কাজ। আঘাত থেকে মূলকে রক্ষা করাই হচ্ছে এর কাজ। এর যে পিছনের মানে মসৃণ অংশটি, এটা হচ্ছে এই যে পিছনের যে মসৃণ অংশটা, এটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। অর্থাৎ এই বর্ধিষ্ণু অঞ্চল দ্বারাই কিন্তু উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে। তারপরের যে এই যে লোমশ, যে অর্থাৎ লোমের মতন দেখা যায়, মানে এই যে অংশটা, সেই অংশটাকে বলা হয় মূলরোম অঞ্চল। এই মূলরোম দিয়ে হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করে। আর একদম উপরের যে অংশটা, যেটা কাণ্ডের সাথে লাগানো, সেই অংশটাকে বলা হয় স্থায়ী অঞ্চল। তাহলে তোমরা এই স্থায়ী অঞ্চল থেকেই হচ্ছে কাণ্ড এবং হচ্ছে শাখা প্রশাখা এইগুলো কিন্তু উৎপন্ন হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। তাহলে এখানে দেখো, তাহলে এইটার 4টা অংশ, একটা 4টা অংশ, যেমন এক হচ্ছে মূলত্র বা মূল টুপি, বা আমরা যদি উপর থেকে লিখি, 1 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল। দুই নম্বর হচ্ছে মূলরোম, অঞ্চল। তারপরে 3 নাম্বার বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু অঞ্চল, এবং 4 নাম্বার হচ্ছে মূলত্র বা মূলটুপি। এই 4টা অংশ কি এবং এই 4টা অংশের কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে এই যে মূল, এই মূলগুলো হচ্ছে বিভিন্ন রকমের হয়। অর্থাৎ মূলের প্রকারভেদটা আমরা আজকে একটু দেখব, যে মূলের প্রকারভেদ ও কাজ। তাহলে মূলের প্রকারভেদ এবং কাজ বলতে আমরা কি বুঝি? যেমন এই যে মূল, এই মূলের আমরা কিন্তু বলেছি, মূল যখন পড়িয়েছি তখন কিন্তু বলেছি যে এটা হলো ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়। মূল হচ্ছে ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়। এই জন্য মূলের উৎপত্তি অনুসারে
মূলের উৎপত্তি অনুসারে মূলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে মূলকে কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। দেখো এই মূলকে প্রধানত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি দেখি যে এই মূলটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত দুই ভাগে, একটা হলো স্থানিক মূল, আর দুই নাম্বার হলো অস্থানিক মূল। দেখো এই যে স্থানিক মূল, তাহলে আমরা কিন্তু বলেছি যে মূলের উৎপত্তি অনুসারে মূলকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। এই স্থানিক মূলের বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে যে আমরা যে ভ্রূণমূল থেকে যে মূল উৎপন্ন হয়, এই ভ্রূণমূল থেকেই এক্ষেত্রে হচ্ছে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির নিচে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে হচ্ছে প্রধান মূল থাকে, যথা এই ধরনের এই যে স্থানিক মূল কাদের আছে, যেমন হচ্ছে আম, তারপরে হচ্ছে জাম, মরিচ, সরিষা ইত্যাদি গাছের হচ্ছে মূলগুলা হচ্ছে স্থানিক মূল। তাহলে দেখো এই স্থানিক মূলটা হচ্ছে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে, এই ভ্রূণমূলটা বৃদ্ধি পেয়ে এটা সরাসরি মাটির নিচে প্রবেশ করে, এবং মাটির নিচে প্রবেশ করার পর যে এই যে আমরা দেখেছি যে প্রধান মূল, এই প্রধান মূলটা শাখামূল বা প্রশাখা মূলে বৃদ্ধি পায়। আর এই ধরনের মূল থাকে সাধারণত আম, জাম, লিচু, তারপরে হচ্ছে সরিষা, মরিচ, এই ধরনের গাছগুলোতে সাধারণত এই ধরনের মূল থাকে। বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত। মানে দ্বিবীজপত্রী যেসব উদ্ভিদের বীজপত্র হচ্ছে দুটি বীজপত্র থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই দ্বিবীজপত্রী উদ্ভিদেরই প্রধান মূল এবং এর শাখা প্রশাখা এগুলো হচ্ছে স্থানিক মূলতন্ত্র গঠন করে। যেমন এটা তো বলাই হয়েছে যে আম, জাম, লিচু, তারপরে হচ্ছে এই সরিষা, নয়নতারা, এগুলো সবগুলোই হচ্ছে এই স্থানিক মূলতন্ত্র গঠন করে। আর অস্থানিক মূল, তাহলে দেখো এটার উদাহরণ কি হবে? যেমন উদাহরণ হবে হচ্ছে, উদাহরণ যদি আমরা দিই তাহলে হচ্ছে আম, তারপরে হচ্ছে জাম, তারপরে হচ্ছে সরিষা, এই যে ইত্যাদি, তাহলে ইত্যাদি উদ্ভিদে স্থানিক মূল দেখা যায়। আর অস্থানিক মূল বুঝতেই পারছো, এটা ভ্রূণমূল, কিন্তু এটা বৃদ্ধি পেয়ে সরাসরি মাটিতে প্রবেশ করে না। অস্থানিক মূলে কি হয়? অস্থানিক মূল হচ্ছে এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। যেমন অনেক উদ্ভিদেরই দেখবে যে হচ্ছে কাণ্ড বা পাতা থেকে এই মূল উৎপন্ন হয়। এরা সাধারণত দুই ধরনের হয়। এই যে অস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গুচ্ছ মূল, আর আরেকটা হচ্ছে অগুচ্ছ মূল। দেখো এই যে গুচ্ছ মূল আর একটা হচ্ছে অগুচ্ছ মূল। তাহলে অস্থানিক মূলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গুচ্ছ মূল আর একটা হচ্ছে অগুচ্ছ মূল। তাহলে গুচ্ছ মূল কোনগুলা? যেমন ধান, তারপরে হচ্ছে ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে গুচ্ছ মূল। যেমন আমরা যদি একটা ধান গাছ টানতে উঠাই অথবা একটা ঘাস যদি টানবে, তাহলে দেখা যাবে এক গুচ্ছ মূল। এইখানে সাধারণত কিন্তু এই যে অস্থানিক মূলে যেমন প্রধান মূল থাকে, এখানে কিন্তু প্রধান মূল অনেকগুলো একেবারে গুচ্ছ আকারে মূলগুলা থাকে।
এই মূলগুলোকেই বলা হয় হচ্ছে গুচ্ছমূল। যেমন হচ্ছে মানে উদাহরণও আমরা কিন্তু এই বলেছি যে ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূলগুলো হচ্ছে গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে হয়ে সেই স্থান থেকেও এটা হলো ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে, যেমন হচ্ছে ধান, নারকেল, সুপারি ইত্যাদি। আর অগুচ্ছমূল এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। যেমন হচ্ছে কিয়া গাছের ঠেসমূল, তারপরে বটের ঝুড়ি মূল, এই ধরনের হচ্ছে অগুচ্ছ মূল। তাহলে দেখো, তাহলে এই যে গুচ্ছমূল হচ্ছে ধান, তারপরে হচ্ছে ঘাস, তারপরে বাঁশ। আর অগুচ্ছ মূল হচ্ছে কি? অগুচ্ছ মূলগুলো হচ্ছে যেমন হচ্ছে এই কিয়া গাছের ঠেসমূল, তারপরে হচ্ছে বটের ঝুড়ি মূল, এগুলো হচ্ছে সবই অগুচ্ছ মূল। তাহলে তোমরা অবশ্যই এই মূলের প্রকারভেদটা দেখবে যে মূলকে এটা হচ্ছে উৎপত্তি বা অবস্থানের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। এবং স্থানিক মূল আমরা তো দেখে এসেছি, যেমন আম, জাম, সরিষা ইত্যাদি গাছে হচ্ছে, ইত্যাদি উদ্ভিদে হচ্ছে স্থানিক মূল দেখা যায়। অস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এবং অস্থানিক মূল সাধারণত ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড বা পাতা থেকে উৎপন্ন হয়। আর এই গুচ্ছমূল আমরা দেখেছি, গুচ্ছমূলের উদাহরণ এবং অগুচ্ছমূলের উদাহরণ কিন্তু আমরা দেখেছি। এখন আমরা দেখব যে এই যে মূল, এই মূলটা আসলে উদ্ভিদের জন্য কি কাজ করে, অর্থাৎ মূলের গুরুত্বটা কি উদ্ভিদের জন্য, অথবা মূলের কাজটা কি। একটা জিনিস দেখো, যে মূল যেহেতু সাধারণত মাটির নিচে থাকে, এই জন্য মাটির নিচে যেহেতু থাকে, এই জন্য গাছকে মাটির সাথে শক্তভাবে ধরে রাখতে মূল কিন্তু সাহায্য করে। অর্থাৎ এটা হলো গাছকে হচ্ছে যে গাছ যে দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে থাকার জন্য মূল কিন্তু বড় ধরনের একটা ভূমিকা পালন করে। এটা হচ্ছে দেখো, এই জন্য প্রথমে লেগেছে যে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসেও গাছ সহজে হেলে যায় না। তারপর আরেকটা কথা তো আমরা আগেই বলেছি যে মূল হচ্ছে কি? অভিস্রবণ প্রক্রিয়ায় হচ্ছে পানি শোষণ করে। আর যে পানিটা হচ্ছে উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন ধরনের খনিজ পদার্থও কিন্তু মূল দ্বারাই কিন্তু শোষিত হয়। কাজে এই কাজটা মূল থেকে, এই যে মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলে মূলরম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে হচ্ছে উদ্ভিদ হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করে। অর্থাৎ তাহলে উদ্ভিদের জন্য মূল অর্থাৎ উদ্ভিদকে শক্তভাবে আটকে রাখতে সাহায্য করে, এবং উদ্ভিদের জন্য যে পানি বা খনিজ লবণ দরকার, এগুলোও কিন্তু শোষণ করতে মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসগুলো দেখবে যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের কী কী অংশ থাকে, অংশগুলোর বর্ণনাটা দেখবে, এবং হচ্ছে এই একটা আদর্শ মূলের কী কী অংশ থাকে, এবং মূলকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এইগুলোর উদাহরণগুলো কেমন হবে, মূল উদ্ভিদের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জিনিসগুলো তোমরা যদি দেখো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে এই অধ্যায় থেকে যে মূলের যে কাণ্ড, পাতা বা ফুল, ফল, এই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে সম্পৃক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।